একটু পক পক করার জন্য। আজকে একটা বই পড়ছিলাম, তো বইটা পড়তে পড়তে ভাবলাম যে একটা লাইভ হয়ে যায়, সাথে আমার বাচ্চারা তো আছে। তো যে বইটা পড়ছি সেই বইতে ওয়েনার নামে এক লোক, লোয়েব নামে এক লোককে বলছে যে জানিস বন্ধু, বছর দুই আগে আমার রেস্টুরেন্টে এমন আগুন লেগেছিল, সব কিছু একদম ছাই হয়ে গেছে। অগ্নি বীমা করা ছিল বলেই কোনো রকমে পুষিয়ে নিয়েছি, তা না হলে আমি পথের ভিখারি হয়ে যেতাম। এগুলো শুনে লোয়েব নামের লোকটা বলছে যে সমুদ্রের জলোচ্ছ্বাসের কারণে সমুদ্রের তীরে আমার যত ভূ সম্পত্তি ছিল সবই নষ্ট হয়ে গেছে, বিমাই আমাকে বাঁচিয়েছে, তা না হলে আমার অবস্থা আরও খারাপ হতো। এটা শুনে ওয়েনার প্রথম যে ছিল সে বলছে, আচ্ছা ভাই, তুই সমুদ্রে জলোচ্ছ্বাসের ব্যবস্থা করেছিলি কীভাবে? ইয়াস, আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন এতক্ষণে আমি পড়ছি জোকস সমগ্র, আহসান হাবিবের লেখা। ওনার আহসান হাবিবের লেখা সোফার যতগুলো জোকস আছে সবগুলো মিলেই হচ্ছে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল জোকস মিলে, সবগুলো মিলে হচ্ছে এই জোকস সমগ্র বই। অনেক অনেক আগে ছোটোবেলায় কিনেছিলাম, ছোটোবেলায় খুব পছন্দ করতাম। এখন তো অনেক স্ট্যান্ড আপ কমেডি টমেডি হয়ে গেছে। এখানে যে সূচিপত্র আছে সেখানে আমরা 999টা জোকস, একটা ফাউল, 1001টা জোকস, একটা মিসিং, নো মোর জোকস, রাত 12টার পরের জোকস, এই প্রত্যেকটা জোকসের বইয়ের সমগ্র নিয়েই, মানে সব এই 13টা বই নিয়েই হচ্ছে এই টোটাল সমগ্র জোকস সমগ্র। আসেন আপনাদের আরেকটা জোকস শুরু। অফিস থেকে ফিরে হাসান সাহেব তার 7 ছেলে মেয়েকে কাছে ডাকলেন এবং বললেন, গত এক সপ্তাহে সবচেয়ে বেশি কে মার বাধ্য হয়েছিল? কে মা যা বলেছে বিনা বাক্য ব্যয়ে তা পালন করেছে? তার জন্য পুরস্কার আছে। এই কথা শুনে তার ছেলে বলল, তাহলে আব্বু, পুরস্কারটা তুমিই পাচ্ছ। মজার না? আরেকটা জোকস বলো, এটা আমার এই বইয়ের সবচেয়ে প্রিয় জোকস। একবার এক ছেলে, বাচ্চা একটা ছেলে, ওদের স্কুলের ক্লাসে ড্রয়িং ক্লাস হচ্ছে। তো ড্রয়িং ক্লাসে টিচার এসে বলছে যে আজকে আমি তোমাদের কোনো স্পেসিফিক টপিক দিব না বা স্পেসিফিক কোনো অবজেক্ট দিব না, তোমরা তোমাদের ইমাজিনেশন কাজে লাগিয়ে আজকে ড্রয়িং করবে। আমি তোমাদেরকে আধা ঘন্টা সময় দিলাম, এই আধা ঘন্টার মধ্যে তোমরা যে যা পারো তা ড্রয়িং করবে, আমি আধা ঘন্টা পরে সবার খাতা চেক করবো। তো হাফ অ্যান আওয়ার হয়ে গেল। হাফ অ্যান আওয়ার হয়ে যাওয়ার পর টিচার খাতা চেক করা শুরু করলো। তো খাতা চেক করতে করতে হঠাৎ টিচার একটা ছেলের খাতায় দেখলো আর কি, এবং দেখে, এটা কি আঁকছিস, কি আঁকছিস তুই এটা? হ্যাঁ, অসভ্য বেয়াদব, টাস করে ছেলেটাকে একটা চড় মেরে দিল এবং রাগে গজগজ করতে করতে প্রিন্সিপালের কাছে চলে গেল। প্রিন্সিপালের কাছে গিয়ে টিচারটা বলছে যে, স্যার দেখেন, এই অসভ্য বেয়াদব ছেলেটাকে তো এক মুহূর্ত আর স্কুলে রাখা যাবে না। দেখেন, আমি ওকে পেন্টিং করতে বসি, ড্রয়িং করতে বসি, ওটা কি ড্রয়িং করেছে, ছি ছি ছি, এই বয়সে, ছি 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 ছি, এর প্যারেন্টসকে ডাকা উচিত, এর কঠিন শাস্তি হওয়া উচিত বলে টিচারটা খুব হাউকা করা শুরু করলো। এটা দেখে প্রিন্সিপাল স্যার এটা খুব অবাকই হলো যে এতটুকু ছোটো বাচ্চা কী এমন ছবি এঁকেছে যার জন্য ক্লাসের টিচার এত পাগল হয়ে গেছে, এত রেগে গেছে। তো তখন প্রিন্সিপালটা বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাকে দেখান তো দেখি কী ছবি এঁকেছো, আমি দেখি। প্রিন্সিপালটাকে টিচারটা বলে, দেখেন, হ্যাঁ আপনি দেখেন, এই অসভ্য বেয়াদব কী ছবি এঁকেছে। তো প্রিন্সিপাল ড্রয়িং খাতাটা হাতে নিল, কি কুলাঙ্গার, ওকে তো আজকে জুতা পিটা করা উচিত। এই বলে প্রিন্সিপালটা জুতা পিটা করতে করতে ওই ছেলেকে ক্লাস থেকে, স্কুল থেকে একদম টিসি দিয়ে বের করে দিল। মাকে ডাকারও প্রয়োজন বোধ করলো। তো ছেলেটা কাঁদতে কাঁদতে চলে গেল হচ্ছে বাসায় যেয়ে তার বাবা মার একমাত্র আদরের ছেলে, এবং সে বাসায় যাওয়ার পর তার বাবা মাকে ধরে হাওমাও করে কান্না শুরু করলো। কাঁদতে কাঁদতে বললো যে আমি জানি না, টিচার আজকে ক্লাসে আমাদেরকে ছবি আঁকতে বলেছে, এবং ছবি আঁকার পর টিচার আমাকে খুবই মেরেছে, এবং মারার পর আমাকে প্রিন্সিপাল স্যারের কাছে নিয়ে গেছিলো, এবং প্রিন্সিপাল স্যার টিসি দিয়ে আমাকে স্কুল থেকেই বের করে দিছে। প্যারেন্টস তো শুনে অনেক অবাক, ওর বাবা তো ক্ষেপে যে, দাঁড়া, কোন টিচার আমার ছেলের গায়ে হাত তুলেছে, আর প্রিন্সিপাল আমাকে জিজ্ঞেস না করে আমার ছেলেকে টিসি দিয়ে বের করে দিল, আজকে সবগুলোর খবর আছে। কিন্তু তুমি কি এমন ছবি এঁকেছো, দেখি দেখি কি এমন ছবি এঁকেছো বলে বাবা মা দুজনই হাত বাড়িয়ে দেয় ছেলেটার কাছে যে ড্রয়িং খাতাটা দেখবে।
তো ছেলের ড্রয়িং খাতাটা যথারীতি সেটা ক্লাস ব্যাগ থেকে, স্কুলের ব্যাগ থেকে ড্রয়িং খাতাটা বের করে বাবা মার হাতে দেয়, এবং বাবা মা ড্রয়িং খাতা হাতে নিয়ে দেখে বাবা যেখানে ছিল সেখানেই ঠাস করে বুকে হাত দিয়ে বসে পড়ে। আর মা, আল্লাহ গো, এই কুলাঙ্গার পেটে ধরছি রে জানোয়ার, এই জন্যে তোরে পেটে ধরছি, তোরে আমি এই জন্যে ভাত খাওয়াই সকাল বিকাল, মুরগি দিয়ে খাওয়াই তোকে, কুলাঙ্গার সন্তান আমার বলে মাটা হাওয়া করে কাঁদতে থাকে। এবং বাবাটা তো বসেই পড়ে, বুকে হাত দিয়ে বসেই পড়ে। তারপরে হঠাৎ করে চিৎকার দিয়ে বলে, বের হয়ে যা, বের হয়ে যা আমার চোখের সামনে থেকে, তোর মুখ আমি দেখতে চাই না, তোকে আমি ত্যায্য পুত্র করলাম বলে বাবা ছেলেটাকে পা থেকে জুতা খুলে ছুঁড়ে মারে, যা বের হয়ে যা আমার বাসা থেকে বলে ছেলেটাকে জুতা ছুঁড়ে মেরে পাশ থেকে বের করে দেয়। এবং মাটাও কিছু করে না, মাটা চুপ চুপ করে বসে থাকে। তো ছেলেটা ওই ছবিটার হাতে, এখনও তার হাতে ওই ছবিটা, সে ওই ছবিটা হাতে নিয়ে রাস্তায় রাস্তায় হাঁটতেছে আর সমানে কাঁদতেছে। হাঁটতে হাঁটতে কাঁদতে কাঁদতে ছেলেটা একটা ফুটপাতে যেয়ে দাঁড়ায়। তখন একটা পুলিশ অফিসার, একটা ট্রাফিক সার্জেন্ট ওকে দেখে, এবং ট্রাফিক সার্জেন্ট দেখে ভাবে, আরে কার বাপের সন্তান, কোন মার সন্তান আদরে এরকম হারিয়ে গেছে। তো পুলিশ অফিসারটাও বাচ্চাটার কাছে যায়, যে বলে, আরে ছোট্ট বাবু, কুলু কুলু কুলু, শোনো শোনো বাবা, কুটু কুটু বাবা, কি হয়েছে, তুমি কাঁদছো কেন, তুমি কি হারিয়ে গেছো? আচ্ছা তুমি এখানে বসো, এই যে ধরো কোক খাও, আর আমাকে বলো কি হয়েছে, আমি তোমাকে বাসায় দিয়ে আসতেছি। ছেলেটা চোখ মুছতে মুছতে, থ্যাংক ইউ আঙ্কেল। তো কোকটা খায়, কোকটা খাওয়ার পর যখন সেটা একটু শান্ত হয়, তখন পুলিশ অফিসারটাকে ছেলেকে জিজ্ঞেস করে, বাবা কী হয়েছে আমাকে বলো, কেন তুমি এত কাঁদছো, কী হয়েছে আমাকে বলো। তখন ছেলেটা কাঁদতে কাঁদতে পুলিশ অফিসারটাকে সব কাহিনী বলো, যে আমাদের স্কুলে আজকে আমাদের ড্রয়িং টিচার আমাকে একটা ড্রয়িং করতে বলেছে মনের মাধুরী মিশায় ড্রয়িং করতে। তো আমি মনের মাধুরী মিশায় ড্রয়িংটা করেছি, এবং ড্রয়িংটা করার পর আমি জানি না কেন আমার টিচার আমাকে মারা শুরু করে, এবং তারপর আমাকে প্রিন্সিপালের কাছে নিয়ে যায়। প্রিন্সিপালও আমাকে অনেক খারাপ ব্যবহার করে, আমার সঙ্গে রাগারাগি করে, তারপর আমাকে স্কুল থেকে বের করে দেয়। তারপর যখন আমি বাসায় যাই, আমার বাবা মাকে কথাটা বলি, আমার বাবা তো বুকে হাত দিয়ে বসেই পড়ে, আমার মাও অনেক কান্নাকাটি করে, আমাকে অভিশাপ দেয়, এবং ওরা আমাকে বাসা থেকে বের করে দেয়। তখন পুলিশ অফিসারটা খুবই অবাক হয়ে বলে যে, কি এমন পেন্টিং তুমি করেছো যার জন্য তোমাকে বাসা থেকে বের করে দিয়েছে, তোমাকে স্কুল থেকে বের করে দিয়েছে, সবাই তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে, দেখি দেখি কি এমন তোমার ড্রয়িংটা আমি একটু দেখি বলে পুলিশ অফিসারটা ছেলেটার দিকে হাত বাড়ায়। তখন ছেলেটা পুলিশ অফিসারকে ড্রয়িংটা দেয়, এবং ড্রয়িংটা দেখে পুলিশ অফিসার, এটা তুমি আঁকছো? মার 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 মেরে মেরে ছেলেটাকে পুলিশ অফিসারটা একদম কোর্টেই চালান করে দেয়। কোর্টে চালান করার পর ছেলেটার কেসটা কোর্টে উঠে, এবং ম্যাজিস্ট্রেট সাহেব জানতে চান, যে মাননীয় ম্যাজিস্ট্রেট আর কি পুলিশরা জানতে চান যে এই বাচ্চা ছেলেটা কী অপরাধ করেছে, কী অপরাধে এই বাচ্চা ছেলেটাকে এখানে নিয়ে আসা হয়েছে। তখন পুলিশটা বলে যে, হুজুর আপনি কিছু মনে করবেন না, এই বাচ্চাটার হিস্ট্রিটা আপনি শুনেন। এই বাচ্চাটার ড্রয়িং ক্লাসে টিচার ড্রয়িং করতে দিয়েছিল, এবং ড্রয়িং করার পর ও একটা ছবি আঁকে, সেই ছবি আঁকার পর তার সঙ্গে এরকম কাহিনী হয়, তার টিচার তাকে অনেক রাগারাগি করে, তার গায়ে হাত তুলে, এবং তার প্রিন্সিপাল স্যার তাকে টিসি দিয়ে বাসা থেকে বের করে দেয়। এবং বাসায় যাওয়ার পর তার প্যারেন্টস যখন তার এই ছবিটা দেখে তার আঁকা, তখন প্যারেন্টসও তাকে বাসা থেকে বের করে দিতে বাধ্য হয়, কারণ আপনি মহামান্য ম্যাজিস্ট্রেট, আপনি যদি নিজেই দেখেন আপনি তো এই ছেলেকে ফাঁসিই দিয়ে দিবেন। ম্যাজিস্ট্রেট তো খুবই অবাক যে এতটুকু একটা বাচ্চা ছিল, কী এমন ছবি এঁকেছে, দেখি দেখি দেখো তো আমাকে ছবিটা, কী এমন ছবি এঁকেছে। তো ম্যাজিস্ট্রেট এরকম হাত বাড়ায়, তখন পুলিশ প্রমাণ হিসেবে ওই ছবিটা ম্যাজিস্ট্রেটের হাতে দেয়, ওই ড্রয়িংটা আর কি ম্যাজিস্ট্রেটের হাতে দেয়। এবং ম্যাজিস্ট্রেটও ছবিটা দেখার পর, পেন্টিংটা দেখে, সর্বনাশ, এইটুকুন ছেলে এখনই এই অবস্থা, এই কুৎসিত জঘন্য ভয়ঙ্কর ড্রয়িং তোমার করা, কি চিন্তা করে, মানে কে তোমাকে, কোন মা তোমাকে জন্ম দিয়েছে, কোন পিতা তোমাকে এতদিন পেলে পুষে বড় করেছে, কে তোমার শিক্ষককে, তোমার তো ফাঁসি হওয়া উচিত, প্রকাশ্য জনসমক্ষে ফাঁসি হওয়া উচিত বলে ম্যাজিস্ট্রেট তো অনেক কথাবার্তা বলে ছেলেটাকে 14 বছরের জেল দিয়ে অর্ডার 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 বলে ছেলেটার কেস খতম করে দেয়। তারপর কি আর, জেলখানায় 14 বছর পার হয়ে যায়। 14 বছর পর ছেলেটার হাতে এখনও ওই পেন্টিংটা ধরা। সে জেলখানা থেকে বের হয়, জেলখানা থেকে হাঁটতে হাঁটতে সে একটা রাস্তায়, সব কিছু নতুন। ও যখন ধরা পড়ে বা ওকে যখন
এই শাস্তিটা দেওয়া হয়, তখন সে নিতান্তই ছোট্ট একটা বাচ্চা ছিল। এখন 14 বছর পর সে পরিপূর্ণ একটা যুবক, এবং সে বের হয়ে নতুন শহর দেখতেছে, এবং শক্ত করে এক হাতে তার ছবিটাকেও সে মুট করে ধরে রাখছে। এবং সে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ভাবতেছিল যে আমি কি এমন আমি ছবি আঁকলাম যার জন্যে আমার এই পুরো জীবনটাই নষ্ট হয়ে গেল। আমাকে সবাই পরিত্যাগ করলো, আমার বাবা মা আমাকে ছেড়ে দিল, আমার বাবা আমাকে ত্যায্যপুত্র করলো, আমাকে স্কুল থেকে বের করে দিল, সবাই আমার সাথে এত কুৎসিত এত জঘন্য ব্যবহার করলো। আর কি বা বলবো, মানে আর ম্যাজিস্ট্রেটও আমাকে এত কঠিন একটা শাস্তি দিল। আমার পুরো যৌবন, আমার পুরো শিশুকাল শেষ হয়ে গেল। এখন এই যৌবন আমি এখান থেকে বেরোচ্ছি, আমি জানি না মানুষকে আমি মুখ দেখাও কীভাবে, বাবা মাকে আমাকে মেনে নেবে নাকি। এটা বলে ছেলেটা খুব মন খারাপ হয়ে গেলো, এবং তার চোখ থেকে এক দু ফোঁটা পানিও বের হয়ে গেল। সে তারপর রাস্তার পাশের একটা ফুটপাতে বসে ছবিটা শক্ত করে ধরে সে উদাস হয়ে তাকিয়েছিল রাস্তার দিকে, যে এখন তার কি হবে, কীভাবেই বা কাটবে তার এই জীবনটা। হঠাৎ ছেলেটাকে এভাবে বসে দেখতে একটা হুজুরের খুব মায়া হলো। তখন ওই হুজুরটা, যেহেতু উনি হুজুর ধর্মকর্ম করেন, ওনার মনটার মধ্যে অনেক মায়া। তো হুজুরটা এসে ছেলেটার কাছে এসে ছেলেটার মাথায় হাত টাত বুলিয়ে দিয়ে ছেলেটাকে জিজ্ঞেস করলো যে বাবা, কিছু মনে করো না, আমি অনেকক্ষণ থেকেই নোটিস করছি যে তুমি এখানে বসে কাঁদছো, তোমার মনটা খুব খারাপ, কিন্তু মানে কি হয়েছিল আসলে তোমার সাথে, কেন তুমি এরকম মানে মন খারাপ করে আছো, বা কেন তুমি কান্নাকাটি করছো। তখন ছেলেটা এরকম কাঁদতে কাঁদতে বলে, ও ছেলেটা হুজুরটার সাথে কথা বলতে তারা উঠে দাঁড়ায় আর কি, উঠে দাঁড়ায় এরকম কথা বলতে থাকে, আদর করতে থাকে। ও সেটা এরকম কাঁদতে কাঁদতে বলে যে আমার জীবনটা, এই যে আমার হাতে যে জিনিসটা দেখছেন, এই একটা ছোট্ট কাগজের টুকরার জন্যে আমার পুরো জীবনটাই বরবাদ হয়ে গেছে। তো এটা শুনে হুজুরটা খুব অবাক থাকবে যে এই ছোট্ট কাগজের টুকরার মধ্যে কী এমন আছে, তুমি কী করছো যে তোমার পুরো জীবনটাই বরবাদ হয়ে গেল। তখন ছেলেটা ওদিকে তাকিয়ে বলল যে আসলে আপনি নিজেই দেখেন কি হলো। তখন ওই হুজুরটা ছেলেটার হাত থেকে কাগজটা নিয়ে খুলতে খুলতেই হঠাৎ একটা স্পিডে ট্রাক এসে ওই হুজুরটাকে উড়াই নিয়ে চলে যায়, ছেলেটাকে উড়ে নিয়ে চলে যায়, এবং ওরা দুজনই স্পট ডেড, ওরা দুজনই মারা যায়। এই জোকস সমগ্র থেকেই আমি পড়েছি, আহসান হাবিবের লেখা জোকস সমগ্র। এখানে দেশ বিদেশি কিছু কিছু জোকস আহসান হাবিবের নিজেরও বানানো রিয়েল লাইফ জোকস। তো দেশ বিদেশি সমস্ত জোকসের সমগ্র নিয়েই হচ্ছে এই বইটা, এবং আমাদের আহসান হাবিবের 999টা জোকস, একটা ফাউ, 1001টা জোকস, একটা মিসিং, নো মোর জোকস, এবং রাত 12টার পরের জোকস, এই 4টা বইয়ের সমগ্র মিলেই হচ্ছে এই জোকস সমগ্র। চলেন আপনাদেরকে আরেকটা জোকস শুনিয়ে রাত 12টার পরের জোকস বলি। এখন তো রাত কয়টা বাজে দেখি, রাত 12টার জোকস কোথায় আসছে। একটা রাত 12টার পরের জোকস করি আমরা। এবং মজার ব্যাপার কি জানেন, এই বইয়ের এই যে রাত 12টার পরের জোকসটা আমি পেয়ে গেছি, তার আরেকটা জোকস পেয়েছি, একটু করে শুনি। আহা, যুদ্ধ করেছি আমরা, একদিনের ভয়াবহতার কথা তো এখনো মনে পড়লে গা শিউরে উঠে। ঘটনাটা একটু খুলে বলো না দাদু। শোন, সে এক দারুণ শীতের রাত, আমরা একটি ছোট ডোবার ভিতরে দাঁড়িয়ে শত্রুর মুখোমুখি। অবস্থা তখন এমনই ভয়াবহ যে উঠে দাঁড়ালে সোজা গুলি খেতে হবে, ক্রলিং করে পজিশনে গেলে ডুবে মরতে হবে, আশেপাশে নড়লেই শেল এসে পড়বে, আর চুপচাপ দাঁড়িয়ে থাকলে নির্ঘাত ঠান্ডায় জমে মৃত্যু। তাহলে তুমি বেঁচে ফিরলে কি করে? ইয়ে মানে ওই দিন আমি অসুস্থ ছিলাম বলে ক্যাম্পেই ছিলাম। আসলে একটা রাত 12টার পরের জোক শুনি।
এক ভদ্রলোক এতই অলস যে বিয়ে করে বাসরাতে স্ত্রীকে জড়িয়ে ধরে অপেক্ষা করছিলেন যে কখন ভূমিকম্প হয়। আরেকটা প্রশ্ন। এক পার্টিতে এক মহিলা আর পুরুষের তুমুল তর্ক করছিলেন। কোনো এক বিষয়ে তারা একমত হতে পারছিলেন না। একসময় মহিলা বললেন, আচ্ছা, আমরা কি কোনো বিষয়ে একমত হতে পারি না? অবশ্যই পারি। মনে করুন ঝড় বৃষ্টির রাতে আপনি কোনো এক রাজবাড়িতে আশ্রয় নিলেন। সেখানে এক ঘরের একটি বিছানায় রাজকুমারী শুয়ে আছে, অন্য বিছানায় তার পুরুষ পাহারাদার। আপনি কার সঙ্গে শোবেন? অবশ্যই রাজকুমারীর সঙ্গে। আমি। আচ্ছা আসলে এটা যত শুনি। পাশাপাশি শুয়ে আছেন স্বামী আর স্ত্রী। স্বপ্ন দেখছেন, স্ত্রী স্বপ্ন দেখছেন যে পর পুরুষের বাহুডোরে আবদ্ধ হয়ে আছেন তিনি। হঠাৎ বাইরে থেকে স্বামী এসে হাজির। স্বপ্নের মধ্যে স্ত্রী চিৎকার করে উঠলেন, আমার স্বামী, আমার স্বামী, আমার স্বামী। স্ত্রীর চিৎকার শুনে স্বামী ধর্মর করে বিছানা থেকে উঠলেন, তারপর জানালা থেকে লাফ দিয়ে পালিয়ে গেল। জোকটা বুঝতে পারছেন না? মজা। সুন্দরী রুগী। ডাক্তার, আমি শুধুমাত্র একটা জিনিসই চাই। হুম, কি সেটা? একটা বাচ্চা ডাক্তার। আপনি একদমই নিশ্চিত থাকুন, এ ব্যাপারে আমি একেবারেই ব্যর্থ হইনি, একবারও ব্যর্থ হইনি। আর একটা যোগ শুনুন। নতুন বিয়ে হওয়ার পর বান্ধবীকে প্রশ্ন করলো শায়লা, কিরে, তোর বর কেমন? স্বামী আর পেঁচার মধ্যে না কোনো পার্থক্য নেই। কেন এমন কথা বলছিস কেন? বলছি কারণ স্বামীরা তাদের বউদের সব ভালো জিনিস শুধু রাতের বেলায় খুঁজে পায়। এটা নিয়ে আমারও একটা রিয়েল লাইফ জোক আছে। একবার আমরা আমাদের বন্ধুদের বাসায় গিয়েছিলাম। আমরা তখন সদ্য ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে আর কি। তো আমার ফ্রেন্ড অনেকদিন পরে ঢাকার বাইরে থেকে কোথা থেকে যেন ঘুরে টুরে আসছে, তো আমাদের জন্য ওখান থেকে কী সব যেন নিয়ে আসলো, তো আমরা সব ওদের বাসায় গিয়েছি। তো একদিন রাতের বেলা আমার সাথে কিন্তু এরকম অনেক রিয়েল লাইফ জোকস আছে। যাই হোক, তো আমাদেরকে দাওয়াত দিয়েছে আমার ফ্রেন্ড, যে ও ঢাকার বাইরে থেকে অনেক কিছু নিয়ে আসছে, আমরা সবাই মিলে সব বন্ধু একসাথে খাবো। তো সেদিন আঙ্কেলও কোনো কারণে বাসায়, তো আন্টিও বাসায় আছে। তো যেহেতু মেয়ের বন্ধু বান্ধব আসছে, তো আন্টি আঙ্কেল দুজনেই খুবই এক্সাইটেড। আন্টি সব রান্নাবান্না করেছে, খাবারটাও পরিবেশন করে দিয়েছে। তখন আবার আঙ্কেলও আমাদের সঙ্গে খেতে আসছে। তো খেতে খেতে আঙ্কেল লাইক সমান আন্টিকে পচাচ্ছে যে, হ্যাঁ এই জানো তুমি এতদিন ছিল না, তোমার আম্মু, আমি তো মুসাফিরের মতো একটু ভাত নিয়ে বসে মুসাফিরের মতো খাইছি, তোমার আম্মু তো বসে টিভি সিরিজ দেখছে। এই জানো তোমার মা কালকে কী বাজার করে নিয়ে, সেরকম বলে আঙ্কেল নন স্টপ আন্টিকে পচাচ্ছে। তো এরকম পচাতে পচাতে এক পর্যায়ে হঠাৎ আন্টি আঙ্কেল দিয়ে তাকায়, রাতের বেলা আসবা না বলে আন্টি গর্ব করে চলে গেল। আর আমরা তো চিৎকার করে হাসা যে কি বললো আন্টি, এটা কি হয় রাতের বেলা? যেহেতু আমরা ইউনিভার্সিটিতে উঠে গেছি, আমরা তো একটু বুঝি নাকি। আচ্ছা আরেকটা যোগ শুনি। আরেকটা যোগ শুনবেন।
রাত 12টার পরে একটা জোক শুনি। নব্য প্রেমিক প্রেমিকা কথা বলছে। প্রেমিকা, আজ কি করা যায় বলো তো? চলো না লং ড্রাইভে বের হই। প্রেমিক, দেখো। প্রেমিকা, দেখো, আবার নির্জন জায়গায় নিয়ে গিয়ে বলো না যে গাড়িটা নষ্ট হয়ে গেছে। তারপর আবার জড়িয়ে ধরে বলবে না তো যে তোমার কি ভয় করছে, শেষে আবার একটু চুমু খাওয়ার চেষ্টা করবে না তো? প্রেমিক, ছি ছি, না না, এমন কিছুই করবো না। প্রেমিকা, ও ইয়ে, আচ্ছা আজকে না আমার একটু কাজ আছে, আজকে যেতে পারবো না। দাও তোমাদেরকে আরেকটা জোক শোনাই। একটা জমজমাট ড্যান্স পার্টি চলছে। ঝলমলে চুলের সুন্দরী এক তরুণীর দিকে এগিয়ে গিয়ে একজন বলল, চুলের যত্নে তুমি কি করো? তরুণী, সপ্তাহে 3 দিন শ্যাম্পু করি, একদিন ডিম দিয়ে, একদিন মেহেদি মাখি, নিয়মিত আঁচড়াই, এই আর কি। আর মাথার চুলের জন্য? নামকরা এক কমেডিয়ান স্টেজ শো হচ্ছে। কমেডিয়ান তার ডান হাতটা প্যান্টের ডান পকেটে ঢুকিয়ে দর্শকদের উদ্দেশ্যে বলল, বলুন তো আমি কি ধরেছি? দর্শকদের মধ্যে একটা ছি ছি রব উঠল। কমেডিয়ান তখন পকেট থেকে একটা চাবির রিং বের করে বললেন, আপনারা যা ভাবছেন তা নয়, এই দেখুন চাবি রিং। হাততালি দিয়ে সবাই আবার কমেডিয়ানকে স্বাগত জানালো। এরপর কমেডিয়ান তার বাম হাতটা বাম পকেটে ঢুকিয়ে বলল, বলুন তো এবার আমি কি ধরেছি? দর্শকদের মাঝখান থেকে কেউ কেউ বলল রুমাল, কেউ বলল মানি ব্যাগ, কেউ বলল কয়েন। কমেডিয়ান তখন শূন্য হাতটা বের করে বলল, হলো না, আগে যা ভেবেছিলেন এবার সেটাই ধরেছিলাম। আদালতে অভিযোগকারীকে জিজ্ঞেস করলেন, অভিযোগকারীকে ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করলেন, তোমার অভিযোগ কী? অভিযোগকারী বললেন, হুজুর, আমার বড় কষ্ট। কী কষ্ট? অফিস থেকে বাড়ি ফিরে কলিং বেল টিপলেই প্রতিদিন আমার স্ত্রী দরজা খুলতে খুব দেরি করে। এটা এত কষ্টের কি হলো? তারপর শুনুন না হুজুর, ঘরে ঢুকে আলমারি খুলে যখন অফিসের জামা কাপড় রাখতে যাই, প্রতিদিনই দেখি কোনো না কোনো লোক লুকিয়ে আছে। ম্যাজিস্ট্রেট, এরকম হলে তো কষ্ট হওয়ারই কথা। কষ্ট হবে না হুজুর। হুজুর, প্রত্যেকদিন অফিস থেকে ফিরে জামা কাপড় রাখার জন্য জায়গা পাই না, টেবিলের উপর, চেয়ারের হাতের উপর জায়গা কাপড় রাখতে হয়। নিজে আলমারি থাকতে এত কষ্ট কি সহ্য হয়? আপনি বলুন হুজুর। বলো তো, মুরগির ব্রেস্ট নেই কেন? মুরগির হাত নেই বলে। জাজ,
আপনি কেন ডিভোর্স চাচ্ছেন? আমার ধারণা আমার স্বামী বিশ্বস্ত নয়। কেন? আপনার এরকম ধারণা হলো কেন? কারণ আমার ধারণা আমার সন্তানের পিতা সে নয়। ইয়েস এভরিওয়ান, আজকে এতটুকুই। এই ছিল আমার অনেকদিন পরে বইটা পড়েছি, মানে পড়ছি আর কি। জোকস সমগ্র এককালে জোকস পড়তে খুবই মজা লাগতো, ভালো একটা টাইম পাস ছিল, তাই না? আগে আমাদের জীবনে এত ফেসবুক ছিল না, এত অ্যাপ ছিল না, সো আমরা পড়ার পিছনে, গল্প বই পড়ার পিছনে সময় নষ্ট করতাম। এখন আর রিল দেখে দেখে আমাদের সময় নষ্ট হয়ে যায়। পার্টি শেষ করে মাথা ব্যথার কারণে স্ত্রী একাই বাড়ি ফিরলেন। এসে দেখলেন বাসার পুরুষ চাকর সোফায় বসে টিভি দেখছে। তিনি এগিয়ে গেলেন। আব্দুল। জি ম্যাডাম। আমার গাউনটা খোলো। আব্দুল খুলল। এবার শাড়িটা খোলো। আব্দুল খুলল। আমার অন্তর্ব্রাশটা খোলো। আব্দুল খুলল। আমার মোজাটা খোলো। আব্দুল খুলল। এরপর থেকে যদি কখনো দেখি আমার জামা কাপড় পরে তুমি সোফায় বসে এভাবে টিভি দেখছো, তাহলে তোমার চাকরি চলে যাবে। জানো, আমি আমার স্ত্রীর সাথে বিয়ের আগে শারীরিক সম্পর্ক স্থাপন করিনি। তুমি করেছিলে? ঠিক মনে করতে পারছি না। তোমার স্ত্রীর নামটা যেন কি? অফিস থেকে বাড়ি ফিরে স্বামী স্ত্রীকে সোফায় বসে চাকরের সঙ্গে অন্তরঙ্গভাবে বসে থাকতে দেখলেন। খুব রাগ হলো তার। কিন্তু পত্নীকে ডিভোর্স করা মুশকিল, আবার ভালো চাকর পাওয়াও মুশকিল। শেষ পর্যন্ত অনেক ভেবেচিন্তে স্বামী সোফাটাই বেঁচে দিলেন। এক ব্যবসায়ী চট্টগ্রাম থেকে টেলিগ্রাম করে ঢাকায় স্ত্রীকে জানালেন পরের ট্রেনে তিনি ফিরছেন। কিন্তু যথাসময়ে বাড়ি ফিরে দেখলেন স্ত্রী পরপুরুষের সঙ্গে বিছানায় শুয়ে আছে। সঙ্গে সঙ্গে স্বামীর সিদ্ধান্ত নিলেন তাকে ডিভোর্স দিল। খবর পেয়ে স্ত্রীর বাবা ছুটে আসলেন। বললেন, জামাই বাবাজি, বাবা আগেই কোনো সিদ্ধান্ত নিও না প্লিজ। আমার একটা রিকোয়েস্ট শুনো, আগে আমি আমার মেয়ের ব্যাখ্যাটা শুনি, তারপর আমি শিওর আমার মেয়েরও নিশ্চয়ই কিছু একটা বলার আছে। স্বামী সবসময় রাজি হয়ে গেলেন। দুদিন পর শ্বশুর জামাইকে জানালেন, জানতাম মুনার কোনো না কোনো একটা ব্যাখ্যা থাকবেই, ও আসলে তোমার টেলিগ্রামটা পায়নি। খদ্দ। আচ্ছা, তোমাদের মতো মেয়েদের কখনো বাচ্চা হয়? তা না হলে তুমি এলে কোন জাহান্নাম থেকে?
লিলি, তোমাকে যখন চুমু খাচ্ছিলাম তোমার ছোট ভাই না দেখে ফেলেছে। কি করি বলো তো? সবাই তো ওকে 20 টাকা করে দেয়। বলো তো, প্রেম শব্দটা বিশেষ্য না ক্রিয়াপদ? ছাত্র: স্যার, শুক্রবারের রাতে শব্দটা ক্রিয়াপদ হয়, আর বাকি দিনগুলোতে বিশেষ্য পদ। এই ছিল রাত 12টার পরের যোগ। সবাই ভালো থাকবেন। আর যদি জীবনে হঠাৎ করে হাসির অভাব দেখা দেয়, তাহলে জোকস সমগ্র আহসান হাবিবের লেখা এই বইটা সংগ্রহে রাখতে পারেন সংগ্রহে। আপনার সময়টা বৃথা যাবে না। সো বাই অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল মিস লিকটক ডিএচকে। আবার শিল্প সাহিত্য জোকস নিয়ে আপনাদের মাঝখানে, অথবা কোনো কবিতা নিয়ে আবার আপনাদের মাঝখানে হাজির হব। আজকের মতো বিদায়। টাটা বাবুগুলা, বাবুলা, টাটা বাবা, টাটা, টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও। তো একটা প্রেমো বাচ্চাগুলো। চাচা, ভালো থাকবেন সবাই।